হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। তো এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি, আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয়, বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, এখনও তোমাদের রেজাল্ট হয়নি, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমরা সবাই এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে ক্লাস 12-এর ক্লাস করবে এবং ক্লাস 12-এর যে পরীক্ষাটা দিবে সেপ্টেম্বর নাগাদ, সেই পরীক্ষাটা হচ্ছে থার্ড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 3। ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 তোমরা পরীক্ষা দিবে যারা এবছর তোমরা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো। তাহলে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা অলরেডি দিয়েছো, তোমাদের রেজাল্ট সামনেই এবং রেজাল্টের আগেই তোমাদের পড়াশুনো শুরু হয়ে যাবে। অনেকে অলরেডি পড়াশুনো শুরু করার প্রস্তুতি নিয়েছো। হ্যাঁ, রেজাল্ট কবে হবে, কিন্তু তোমাদের ক্লাসগুলো কিন্তু অলরেডি আগেই শুরু হয়ে যাবে। তা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, ক্লাস 11-এ তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরা পরবর্তীতে ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা দিবে। অর্থাৎ ক্লাস 12-এ দুটো সেমিস্টার হবে। দুটো সেমিস্টার কি? সেমিস্টার 3, সেমিস্টার 4, দুটো সেমিস্টারে পরীক্ষা দিবে। অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে দুটো, মানে বছরে দুটো পরীক্ষা হবে, 6 মাস অন্তর দুটো পরীক্ষা দিবে সেমিস্টার ওয়াইজ। তাহলে ক্লাস 12-এ যেমন এবছর যারা পরীক্ষা দিয়েছে, এরা কিন্তু ফাইনালি একটা পরীক্ষা দিয়েছে, টেস্ট দিয়েছে, টেস্টে যারা পাস করেছে, অ্যালাউ হয়েছে, তারা অ্যানুয়াল এক্সাম দিয়েছে, ফাইনাল পরীক্ষা দিয়েছে। কিন্তু তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমরাই কিন্তু এখন ক্লাস 12-এ পড়াশুনো করবে এবং সামনে তোমরা সেমিস্টার 3 পরীক্ষা দেবে, সেমিস্টার 3 পরীক্ষা দেবে। আরও একটা কথা বলবো তোমাদের, যেমন তোমরা এর আগে যে পরীক্ষা দিয়েছিলে 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেই সময় তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিজ নিজ স্কুলের টিচাররাই করেছিল। তোমরা যে যে স্কুলে পড়াশোনা করেছো, যে যে স্কুলে পরীক্ষা দিয়েছো, সেই স্কুলের তোমাদের নিজ নিজ স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করেছেন, কোশ্চেন তৈরি করেছেন, বা পরীক্ষা যার যার স্কুলেই তোমরা দিয়েছো। ঠিক আছে? তো এখন যেটা বলবো, এই যে ক্লাস 12-এ তোমরা পড়াশুনো করবে বা সামনে ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা দিবে, এই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু কোনো নিজের স্কুলের টিচাররা কোশ্চেন করবে না। প্রশ্ন হবে পর্ষদ থেকে, কাউন্সিল থেকে প্রশ্ন হবে। ঠিক আছে? অর্থাৎ ক্লাস 12-এর উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের থেকে প্রশ্ন হবে, পর্ষদ থেকে প্রশ্ন হবে। কাজেই তোমরা কিন্তু পুরোটাই, যেমন আগে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে কিছুদিন আগে বা তার আগে ফার্স্ট সেমিস্টার দিয়েছো, স্কুলের ম্যাম স্যার বলেছিল যে এই প্রশ্নগুলো পড়ো, এগুলো আমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু করব, তোমরা এতগুলো পড়ো, এর মধ্যেই থাকবে। কিন্তু এবার কিন্তু তা না, যেহেতু এবার পরীক্ষার প্রশ্ন হবে, পুরো দায়িত্ব বোর্ডের তরফ থেকে প্রশ্ন হবে, সেই কারণে কোনো স্কুল টিচার তোমাদের কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারবে না যে এই প্রশ্ন কটার মধ্যেই 5টা আসবে বা 10টা আসবে। এবার কিন্তু তোমাদের একটু পরিশ্রম বেশি করতে হবে। পুরো টেক্সট বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট বই থেকে পড়ে নিজেই প্রশ্নের উত্তর তৈরি করবে। বেশিরভাগ প্রশ্ন হবে MCQ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো, মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা প্রশ্ন থাকবে, তার অপশন থাকবে 4টা, একটা প্রশ্ন অপশন 4টা, 4টা অপশনের মধ্যে যেটি উত্তর ঠিক হবে, যে উত্তরটা সঠিক, তোমার কাজ সেই সঠিক উত্তরটাই বেছে নিয়ে লেখা। ঠিক আছে? এগুলো করবে। শুধু MCQ যে সঠিক উত্তর নির্বাচন করো এই ধরনের প্রশ্ন না, ওর সঙ্গে হয়তো তোমাদের প্রশ্ন ব্যাখ্যা বিবৃতি, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ঠিক ভুল, ঠিক আছে,
এরকম স্তম্ভ মেলানো, এরকম অনেক ধরনের প্রশ্ন, সবই শর্ট কোশ্চেন, সবই 1 নম্বরের প্রশ্ন, এইভাবে আসবে। ঠিক আছে, প্রশ্ন অনেকভাবে সাজিয়ে দেবে, কিন্তু প্রশ্নের মান 1, অপশন থেকেই তোমাদের লিখতে হবে। ক্লিয়ার? তা আজকে আমি এই মুহূর্তে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12-এ পড়াশুনো করবে, ক্লাস 12-এ পড়াশুনো স্টার্ট করে ফেলবে এই এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে, এবং তোমরা পরবর্তীতে ক্লাস 12-এ সেমিস্টার 3 পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যেই বলছি। যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে বসে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই ক্লাস 12-এ পড়াশুনো করবে এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা দেবে। সেমিস্টার 3-র পরে হবে সেমিস্টার 4, অর্থাৎ ক্লাস 12-এ দুটো পরীক্ষা দিলে তোমরা হায়ার সেকেন্ডারি পাস করবে। ঠিক আছে, এবং প্রশ্নপত্র বোর্ডের থেকে হবে, পরীক্ষাও পাশের অন্য কোনো স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, নিজের স্কুলে হবে না, এটুকু জানতে হবে। তাতে কোনো ভয়ের ব্যাপার নেই, যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেভাবেই। মাধ্যমিক পরীক্ষা কিন্তু কেউ নিজের স্কুলে পরীক্ষা দাওনি, সবাই পাশের কোনো স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়েছো, তাতে তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, একটা পাশের স্কুলে পরীক্ষা দিলে আহামরি কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ সবাই সব স্কুলের টিচার মানে টিচার যারা রয়েছেন সবাই একই রকম, কেউ কাউকে থেকে ভয় পাওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে যে ডিসিপ্লিন, যে রুলস, সেটাকে বজায় রেখে পরীক্ষা দেবে এবং নিজে ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে, স্টাডি করে যাবে, প্রিপারেশন নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তুমি যে স্কুলে পরীক্ষা দাও না কেন। আজকের আলোচনার বিষয় ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব, এবং বাংলা সিলেবাসের নম্বর বিভাজন, কবিতা, গদ্য, প্রবন্ধ থেকে কত কত নম্বর থাকবে, ব্যাকরণ থেকে কত নম্বর থাকবে, সাহিত্যের ইতিহাস যেটা আছে সেখান থেকে কত নম্বর থাকবে, সেগুলো বলবো, এবং কবিতা গদ্যের নামগুলো বলবো। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে বসো, লিখে ফেলো, আমি যা বলছি লিখে নাও। আর এই বিষয়গুলোর যে কবিতা গদ্যের নাম আজকে আমি বলবো, পরবর্তী ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু কবিতা গদ্যের নাম, সিলেবাসটা বলবো এবং নম্বর বিভাজনটা বলবো। ঠিক আছে, এগুলো আজকের ভিডিওতে বলবো। তো আজকের বিষয় হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা সিলেবাস নিয়ে আলোচনা। তোমরা যারা এখন ক্লাস 12-এ পড়াশুনো করবে বা ক্লাস 12-এ বইপত্র কিনবে, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে কিন্তু সিলেবাস পুরোটাই নতুন। কেননা তোমরা তো এর আগে কখনো ক্লাস 12-এ পড়োনি, কারণ ক্লাস 12-এ এবার প্রথম পড়াশোনা করবে, তাই আগের সিলেবাসের যদি কোনো কবিতাগত থেকে থাকে সেটাও তোমাদের কাছে নতুন, কারণ তোমরা কিন্তু এগুলো আগে পড়োনি। তাই তোমাদের কাছে যে সিলেবাসই থাকুক না কেন সেটাই তোমাদের কাছে নতুন, কারণ এগুলো তোমরা আগের কোনো নিচু ক্লাসে পড়াশোনা করোনি। ঠিক আছে, এখন যেটা বলবো যে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো, লিখে ফেলো, এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে কবিতা গদ্যের মূল বিষয়বস্তু পড়তে হবে, টেক্সট বই থেকে রিডিং পড়তে হবে, রিডিং পড়ে কিছু কিছু প্রশ্ন তো নিজেই তৈরি করতে হবে। ঠিক আছে, এইভাবে পড়বে। বলছি, তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 প্রথম গল্প হচ্ছে আদরিণী। গল্পের নাম কি? আদরিণী, সরেয়া দ বস্নরায় রশ্মি দন্তনয় দীর্ঘী, আদরিণী। এই আদরিণী গল্পের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, এই আদরিণী গল্প থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন পড়তে হবে। এখান থেকে মানে পরীক্ষায় প্রশ্ন থাকবে 8টি পরীক্ষায় প্রশ্ন থাকবে, কিন্তু পড়তে হবে বেশি করে পড়বে। তাহলে কি বুঝলে যে আদরিণী যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে 1 নম্বরের প্রশ্ন 8টা থাকবে, 8টা প্রশ্ন উত্তর লিখতে হবে আদরিণী গল্প থেকে। এরপরে বলবো আমি কবিতা তোমাদের রয়েছে, দুটো কবিতা রয়েছে তোমাদের 12-এর সেমিস্টার 3-তে। নাম্বার 1 অন্ধকার লেখা গুচ্ছ, এটা কবিতার নাম, অন্ধকার লেখা গুচ্ছ। এই কবিতার কবি হলেন শ্রীজাত। হ্যাঁ, শ্রীজাতের লেখা, শ্রীজাতের লেখা কবিতার নাম কি বললাম? অন্ধকার লেখা গুচ্ছ, একটা সুন্দর ভালো কবিতা। এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে থাকবে 60টি।
1 নম্বরের 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে গদ্য থেকে 8টি প্রশ্ন থাকবে, কবিতা থেকে 60টি প্রশ্ন থাকবে। তাহলে 60টি প্রশ্নের উত্তর লিখলে 7 নম্বর, আর গল্প থেকে 8টি প্রশ্নের উত্তর লিখলে 8 নম্বর। ঠিক আছে? তাহলে গদ্য থেকে মানে গল্প থেকে হচ্ছে তোমাদের গল্প থেকে হলো 8 নম্বর, মানে প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 1 করে, তাহলে 8টা প্রশ্ন লিখলে 8 নম্বর। আর কবিতা থেকে প্রশ্ন থাকবে 60টি প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারলে তোমরা 7 নম্বর পাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, 60টি লিখলে 7 নম্বর। এরপরে প্রবন্ধ। দাঁড়াও, আরেকটা গল্পের নাম বলে, কবিতার নাম বলে নিই। আরেকটা কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয়ের রূপকথা, এই কবিতার কবি হলেন নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন, নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা। আরেকটি কবিতা অন্ধকার লেখা গুচ্ছ, শ্রীজাতের লেখা, শ্রীজাত। ঠিক আছে? এই দুটো কবিতা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে 60টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর হলে 60টি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে তোমাদের 7 নম্বর। ঠিক আছে? তাহলে দুটো কবিতা থেকে 60টি প্রশ্ন থাকবে, 7 নম্বর। আর গল্প একটি, আদরিণী, আদরিণী গল্প থেকে 8টি প্রশ্ন থাকবে। তাহলে আদরিণী গল্প থেকে প্রশ্ন থাকবে 8টি প্রশ্নের উত্তর ঠিক হলে 8 নম্বর। কবিতা দুটো কবিতা থেকে 7 নম্বর, মানে 7টা প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে প্রবন্ধ, বাঙ্গালা ভাষা। এই বাঙ্গালা ভাষা থেকে, এই প্রবন্ধ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 5টি। প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে কয়টি? 5টি। 5টা প্রশ্নের উত্তর ঠিক লিখলে 5 নম্বর পাবে, প্রতিটি প্রশ্নের মান 1। ঠিক আছে? তাহলে কি বললাম, বাংলা ভাষা। এই প্রবন্ধের লেখককে, প্রাবন্ধিককে, লেখককে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের লেখা কি বললাম, বাংলা ভাষা। এখান থেকে 5 নম্বর থাকবে পরীক্ষায়, 5টা কোশ্চেন থাকবে। তারপর ভারতীয় গল্প। ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা রয়েছে। ভারতীয় গল্প যেটা বলবো, পোর্টরাস। ভারতীয় গল্প পোর্টরাস। এই গল্পের লেখককে শঙ্কর রাও খারাট। শঙ্কর রাও খারাট। ভারতীয় গল্পের নাম কি? পোর্টরাস। ভারতীয় গল্প পোর্টরাস, এই গল্পের লেখক শঙ্কর রাও খারাট। এবং এই গল্পটি অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। কে অনুবাদ করেছিলেন? সুনন্দন চক্রবর্তী। সুনন্দন চক্রবর্তী অনুবাদ করেছিলেন। আরেকটি আন্তর্জাতিক কবিতা হলো তার সঙ্গে। তার সঙ্গে, এই কবিতার কবি হলেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা। ঠিক আছে? এই পাবলো নেরুদার লেখা তার সঙ্গে একটি কবিতা, এটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। কে অনুবাদ করেছেন? শক্তি চট্টোপাধ্যায়। তাহলে ভারতীয় গল্প হচ্ছে পোর্টরাস, আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে। এই দুটো থেকে প্রশ্ন হবে পরীক্ষায়, প্রশ্ন থাকবে 5টি, 5 নম্বর। তাহলে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটো থেকে প্রশ্ন থাকবে 5টি। 5টি প্রশ্নের মান কত? 5 নম্বর, কেননা প্রতিটি প্রশ্নের মান 1 করে। এই হলো 5 নম্বর। তাহলে ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা থেকে 5 নম্বর পরীক্ষায় থাকবে, 5টি প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের বাংলা ব্যাকরণ রয়েছে। বাংলা ব্যাকরণে যেমন আগের সিলেবাসে যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সিলেবাসও রয়েছিল, মানে ওই সিলেবাসও ছিল ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এই অধ্যায়টাও তোমাদের এবার রয়েছে, ভাষা চ্যাপ্টারটা রয়েছে। এই ভাষা চ্যাপ্টারটা পড়তে হবে। তারপরে ধ্বনিতত্ত্ব একটা অধ্যায়, ধ্বনিতত্ত্ব রয়েছে। ধ্বনিতত্ত্ব থেকে যেগুলো পড়বে, মনে করো বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জনযুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো পড়তে হবে। এই ধ্বনি পরিবর্তনের কারণ তোমরা একদম নিচু ক্লাসে পড়েছিলে, ক্লাস 9এও এই চ্যাপ্টারটা রয়েছে, ধ্বনি পরিবর্তনের কারণ। ক্লাস 9 অর্থাৎ 9ম শ্রেণীতেও তোমরা পড়াশোনা করেছো ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনিতত্ত্ব। ঠিক আছে? এরপরে আরেকটি অধ্যায় রয়েছে শব্দার্থ তত্ত্ব। এই শব্দার্থ তত্ত্ব থেকেও তোমাদের পড়তে হবে শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। শৈলী বিজ্ঞানটা রয়েছে, শৈলী বিজ্ঞানটা কিন্তু
পুরাতন সিলেবাসও ছিল। এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরও শৈলী বিজ্ঞান, শব্দার্থ তত্ত্ব, ধ্বনিতত্ত্ব, ভাষা বিজ্ঞান এগুলো ছিল। ঠিক আছে, তোমাদেরও রয়েছে। এই ব্যাকরণ থেকে তোমাদের সব থেকে বেশি নম্বর, ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে 10টি। বাংলা ব্যাকরণ যে অধ্যায় রয়েছে, এই ব্যাকরণ থেকে ভাষা, শাখা প্রশাখা, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব বা শব্দার্থ তত্ত্ব, এখান থেকে 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর। কাজেই তোমাদের সব থেকে জোর দিতে হবে বাংলা ব্যাকরণ চ্যাপ্টারটা। ঠিক আছে, এরপরে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, যেটা সাহিত্যের ইতিহাস বলে থাকি, এখান থেকে তোমাদের নম্বর থাকবে, মানে প্রশ্ন থাকবে 5টি, 5 নম্বর, 5টি প্রশ্ন থাকবে। এখান থেকে যেমন ধরো পর্ব 4 পড়তে হবে বাংলা গানের ইতিহাস, বাংলা গানের ইতিহাস, বাংলা গানের ইতিহাসের ধারা পুরাতন সিলেবাসে ছিল। হ্যাঁ, বাংলা গানের ইতিহাস পড়তে হবে, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি পড়তে হবে, আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। বাঙালির বিজ্ঞান চর্চা যেমন এর আগের সিলেবাসে ছিল জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, তারপরে কাদম্বিনী বসু, মেঘনাথ সাহা, এগুলো ছিল। তো সেগুলো এবারও বাঙালির বিজ্ঞান চর্চা অধ্যায়টা রয়েছে। আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি যেমন হকি, সাঁতার, সার্কাস, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, তারপরে কুস্তি, এগুলো পড়তে হবে। এই হলো বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী কী পড়তে হচ্ছে? বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা গানের ধারা পড়তে হবে, বাঙালির বিজ্ঞান চর্চা আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে 5টি প্রশ্ন থাকবে, 5 নম্বর। ঠিক আছে, আজকে আমি আমার এই ভিডিওতে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন বললাম। তোমরা খাতায় লিখে নাও, এইভাবে পড়াশোনা করবে এবং ভালো করে কবিতা, গদ্য, প্রবন্ধগুলো ভালো করে রিডিং পড়বে, টেক্সট বই থেকে রিডিং পড়ে নিজেই কিছু কিছু প্রশ্নের উত্তর তৈরি করবে খাতাতে, দেখবে পরীক্ষায় ভালো লিখতে পারবে। ঠিক আছে, তাহলে কি বললাম? গল্প থেকে 8 নম্বর, প্রবন্ধ থেকে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5 নম্বর, ভাষা বাংলা ব্যাকরণ পাঠ থেকে তোমাদের থাকবে 10 নম্বর, আর বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে 5 নম্বর। 5 নম্বর মানে 5টা প্রশ্ন। তাহলে বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস 5টা প্রশ্ন থাকবে, ভাষা ব্যাকরণ থেকে 10টি প্রশ্ন থাকবে, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5টি প্রশ্ন থাকবে, কবিতা থেকে 7টি প্রশ্ন থাকবে, প্রবন্ধ থেকে 5টি প্রশ্ন থাকবে, আর গল্প থেকে 8টি প্রশ্ন থাকবে। এই টোটাল 40 নম্বরে পরীক্ষা দেবে তোমরা। ঠিক আছে, এই 40 নম্বর পরীক্ষা দেবে, 1 ঘন্টা 15 মিনিটের মতো টাইম থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখতে হবে, এমসিকিউ থেকে শুরু করে হ্যাঁ শূন্যস্থান, ব্যাখ্যা, বিবৃতি, এরকম প্রশ্ন থাকবে, ভালো করে এগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এবং এর জন্য টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু প্রত্যেকটা কবিতা গদ্য তোমাদের কাছে নতুন প্রবন্ধ, ভালো করে রিডিং পড়ে তারপরে প্রশ্ন উত্তর নিজেই তৈরি করবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় ছিল ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন। আমি পরের ভিডিওতে ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বিষয় নিয়ে আমি সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। এর জন্য তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলেই নতুন নতুন ভিডিওগুলো আপডেট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।